কেন্দ্রে বিজেপি সরকারের 12 বছর, নিউ টাউনের রাম মন্দিরে যজ্ঞ। আরো বিস্তারিত জানবো, বিশ্বজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু যে ছবি আপনাদের দেখাবো, কেন্দ্রে বিজেপি সরকারের 12 বছর পূরণ, নিউ টাউনের রাম মন্দিরে যজ্ঞ। উপস্থিত রয়েছেন পীযূষ কানোরিয়া, সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন। কেন্দ্রে বিজেপি সরকারের 12 বছর পূরণ, নিউ টাউনে রাম মন্দিরে যজ্ঞ। সকাল থেকে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা হাজির হয়েছেন। সেখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে। নিউ টাউনের রাম মন্দিরের ছবি আপনারা দেখছেন। সেখানে রাম মন্দিরে যজ্ঞের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকারের 12 বছর পূরণ, নিউ টাউনের রাম মন্দিরে যজ্ঞের আয়োজন করা হয়েছে। বিশ্বজিৎ সাহা রয়েছে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি ছবি সেখানকার? নিউ টাউনের রাম মন্দিরে প্রচুর কর্মী সমর্থকদের দেখছি, কি হচ্ছে সেখানে এই মুহূর্তে? একদমই সেই ছবিটাই একবার দেখাবো, যে অনেক লোক যারা এসছেন দর্শনার্থী এই 12 বছর, প্রধানমন্ত্রীর 12 বছর উপলক্ষে এই যজ্ঞ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে নিউ টাউন রাম মন্দির কর্তৃপক্ষের তরফে। এবং সেই নিউ টাউন রাম মন্দির কর্তৃপক্ষ আর কিছুক্ষণের মধ্যেই তাদের প্রস্তুতি সম্পূর্ণ, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর এই যে নামে যে যজ্ঞ, সেখানে প্রতিটি রাজ্যে যেভাবে হচ্ছে ঠিক সেভাবেই এই বাংলাতেও, অর্থাৎ এই নিউ টাউনের রাম মন্দিরে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে, যেখানে অংশ নেবেন পূজার্চনা এবং এই হোম যজ্ঞে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন নিউ টাউনের এই রাম মন্দিরে, এবং তারপর সেখানে প্রায় ঘণ্টাখানেক তার থাকার কথা। এবং এখানে পূজা অর্চনা থেকে শুরু করে যজ্ঞ সবেতেই তিনি অংশ নেবেন, এবং তারপর তিনি এই দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে যাবেন এই নিউ টাউনের রাম মন্দির থেকে। এই যে প্রধানমন্ত্রীর 12 বছর, অর্থাৎ 2014 সালে আমরা জানি যে এই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তার কার্যকাল শুরু করেন। এবং এই 12 বছরের মধ্যে যে ভরসা, যে উন্নয়ন এবং যে আত্মবিশ্বাসের যে জায়গা তৈরি হয়েছে, এবং দেশের যে অগ্রগতি হয়েছে, সেই অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে এবং প্রধানমন্ত্রীর আরও দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা করে এই যজ্ঞর আয়োজন করা হয়েছে। এরকমভাবেই আমরা জানি যে ভারতবর্ষ জুড়েই আজ বিভিন্ন মন্দিরে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে, এবং সেই যজ্ঞ কলকাতাতে, অর্থাৎ নিউ টাউনের নজর থাকবে। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। আসছি পরবর্তী খবরে। বাংলায় শিল্পের স্বপ্নের উড়ান। ডেবরায় হচ্ছে দুগ্ধ প্রক্রিয়াকরণ প্লান্ট। পনির, দই, ছানা তৈরি হবে এই প্লান্টেই। আর 5 একর জায়গায় তৈরি হচ্ছে প্লান্ট। পরিদর্শনে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দিগ্বিজয় রয়েছে, আরো বিস্তারিত জানাবে। দিগ্বিজয়, কি জানা যাচ্ছে? দেখো, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 16 নম্বর জাতীয় সড়কের পাশে যে দলবতীপুর এবং দোদঙ্কুর এলাকা রয়েছে, সেখানে প্রায় 5 একরের বেশি সরকারি জায়গা রয়েছে। সেই জায়গাতে যুদ্ধ প্রকল্পের কাজ হবে। সূত্রের যেটা খবর, মিমুল কোম্পানির প্রজেক্ট হবে, এবং এখানকার তৃণমূল সরকারের আমলে যে ভিত্তিপ্রস্তর করা হয়েছিল, তারপরে কিন্তু এই এলাকা জঙ্গলে পরিণত হয়েছে। সেই জায়গাতেই কিন্তু পালা বদলের পরে এই রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে, এখানে এই প্রজেক্ট করা হবে। এবং সেই নিয়ে গতকাল ডিএমকে নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ অন্যান্য আধিকারিকদের নিয়ে এই এলাকায় হাজির হন। পুরো জমিটি যে জায়গায় এই প্রকল্প হবে সেই জায়গা পরিদর্শন করেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। সাময়িক যেটুকু ছোটখাটো সমস্যা রয়েছে, প্যানেল বা মানুষের একটা শ্মশানের দাবি রয়েছে, সেইগুলো পূরণ করেই এখানে কিন্তু 5 একর জায়গার উপরে এই প্রকল্পটি গড়ে উঠবে। দিলীপ ঘোষ জানান যে এই প্রকল্পটি গড়ে উঠলে ডেবরার যে পার্শ্ববর্তী এলাকার ব্লক রয়েছে, প্রত্যেকটি ব্লক থেকে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হবে, কাঁচা দুধ, এবং সেই দুধ থেকে প্যাকেট দুধ, ছানা, পনির ইত্যাদি তৈরি হবে। প্রজেক্ট তৈরি হচ্ছে, দ্রুত এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। বেশ, একেবারে ধন্যবাদ দিগ্বিজয়। এখানে 5 একর সরকারি জায়গা আছে, যেটা ডিএম এর নামে। প্রাণী সম্পদ যে বিকাশের যে ডিপার্টমেন্ট, তার তরফ থেকে একটা দুধের প্রক্রিয়াকরণের প্লান্ট তৈরি হবে। দুধ নিয়ে এসে প্রসেস করে হরিণঘাটা স্টাইলে আবার বিক্রি করা হবে। সেটারই জায়গা দেখতে এসেছিলাম। এখানে একটা খাল আছে আঁকা মাঁকা জমিটার ভেতর দিয়ে, তো খালটাকে তার দিশা পরিবর্তন করে ইউ টার্ন আছে, মুখে মুখে জুড়ে দিয়ে শর্টকাট করবে, খালটা সংস্কার করে
পাশে কিছু লোকজনের বাড়ি আছে, জল উঠে যায়, সেটা যাতে না হয় এটা করে পুরো জায়গাটা নিয়ে এখানে সে প্ল্যান্ট হবে। তারই প্রথমবার আমি দেখতে এলাম, খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু করার চেষ্টা হয়। তো সরকারি প্রকল্প কিছু হয়নি, লুটপাট চলছিল, এখন সেগুলো পরিষ্কার হবে, কাজও হবে। তৃণমূল জামানায় ভেলকি দেখেছে বাংলা, সাদাকে কালো আর কালোকে সাদা করার ভেলকি। কুড়ে ঘর রাতারাতি হয়ে গিয়েছে প্রাসাদ, আর ভিখারি থেকে রাজা। সবুজের সংসারে দুর্নীতির জাল। রাজমহলে আজ কাকদ্বীপের শামসুল আলম, তৃণমূল নেতা। মাছের চাষ থেকে টাকার চাষ। শামসুল আলম তৃণমূল জামানায় কাকদ্বীপের দাপুটে নেতা। আড়ালে আবডালে সবাই বলতো ঠকবাজ, জোচ্চোর, চিটিংবাজ। খুব দুস্থ ব্যক্তির লোক ছিল। বর্তমান 2011 সালের পর থেকে যে টিএমসি ক্ষমতায় আসার পর থেকে ওনার দৌরাত্ম্য বেড়ে যায়। সেই বালির পাচার, দুর্নীতিগ্রস্ত বলতে আরও রুজি রোজগার করেছে। কারুর জায়গা জবরদস্তি দখল, এবং কারুর ঘর পাইয়ে দেবো তার কাছে 20,000 করে টাকা, এবং কারুর পারিবারিক দিক থেকে সমস্যা যেটা হয়েছে সেটা মিউচুয়াল করে দেবো বলে কারোর কাছে 50,000 টাকা। এইভাবে টাকা নিয়ে আজ দুর্নীতিভাবে বিরাট রাজপ্রাসাদ বানিয়েছে। কারুর যদি দাঁতটি নড়ে 4টি টাকা মাসুল ধরে, কারুর যদি গোঁপ গজায় 100 আনা ট্যাক্স চায়। খুঁচিয়ে পিঠে খুঁজিয়ে ঘাড় সেলাম ঠোকায় 21 বার। 2011 ক্ষমতায় তৃণমূল, পাড়ায় পাড়ায় জোড়াফুলি শাসনের শুরু। মারধর, হুমকি, নৈরাজ্যের খোলা মাঠ। 21 আইনের রাজত্ব, সবটাই এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। বড় নেতাদের দাপট, চুনোপুটিরাও কম যায় না। পাড়ার অলিতে গলিতে সবুজের শাসন। ঠান্ডা চোখে খেলা হবে স্লোগান, মুখ বন্ধে সেটাই কাফি। যা বোঝার বুঝে গিয়েছেন বাংলার উদয়ন পণ্ডিতরা। এভাবেই রাজ্য জুড়ে সন্ত্রাস রাজ, সবার মুখ বন্ধ। তৃণমূলের রাজত্বেই জন্ম নিয়েছে একের পর এক কংস মামা। ডায়মন্ড হারবারের এমনই এক কংস মামা শামসুল আলম। ছিলেন মাছ চাষি, পুকুরে মাগুর মাছের চাষ। সেখান থেকে কোটিপতি। বেশি দিনে নয়, তৃণমূলের শেষ 5 বছরেই মালামাল শামসুল। 2 হাতে টাকা, 2 হাতে ক্ষমতা। মাছ চাষি থেকে তৃণমূলের মাতব্বর। আগে মাছ চাষ করতো, ওই মাগুর মাছের চাষ, হাইব্রিড মাগুরের চাষ করতো। এলাকায় যে যাদের মাংসর দোকান আছে সেই মাংসর ছাড়টা এসে নিয়ে গিয়ে ওই সব মাগুর মাছের চাষ করতো। এখন তো সে কয়েক কোটি টাকার মালিক। তৃণমূলের খোলা জলে 5 বছরেই রাঘব বোয়াল। কিন্তু কি করে, কোন ম্যাজিকে? শামসুলের অন্ধকার ইতিহাস জানে মুড়িগঙ্গা। নদীর পাড়ের সাদা বালিতে নজর পড়ে শামসুলের। সেই বালি পাচার করেই কোটি কোটি টাকা। নদীর স্রোতে চুরির ঢেউ। কোটি কোটি টাকার মালিক। উনি কোনো ব্যবসা করে না, উনি কোনো চাকরিজীবী কোনো মানুষ নয়। আজ বিশাল বাহুল্য যে রাজপ্রাসাদ বানিয়েছে, কোথা থেকে বানিয়েছে? কি চাইছেন, তদন্ত হোক? অবশ্যই তদন্ত হোক, এবং সিবিআই তদন্ত চাইছি আমি। 5 বছর, এত বছর না, 5 বছরে কয়েক কোটি টাকা। 11 আসার পরেই তৃণমূল হয়েছে। ও তৃণমূলে 11 আগে থেকেও তৃণমূল ছিল না। বালি চুরির টাকায় তৈরি হয়েছে শামসুলের 7 মহল। এই সেই প্রাসাদ, চুরির টাকা ইমারত। লর্ডেইটের মতো জায়গা, যেখানে কোটি কোটি টাকা মূল্য, সেই জায়গা কিনে সেখানে ওই ভারত সেবাশ্রমের পিছনে জাহাজ বাড়ি বানিয়েছে, না হোটেল রিসর্ট বানিয়েছে আর কি। কাকদ্বীপের অলি গলি যাই বলুন, শামসুল অনড়, অটুট, এ সবই নাকি নিন্দুকের অপপ্রচার। আমার যে বাড়িটা হয়েছে এটা কিন্তু আমার
সবাই বলছে বিজনেস করে, এই বালি বিজনেস করে, কিন্তু আমার হচ্ছে বাবার সম্পত্তি, এইগুলো ভিত্তিহীন। এগুলো হচ্ছে কি বলা যায়, রাজনীতি প্রতিহিংসা হিসাবে যে ওই নেতাদের সঙ্গে মিশতো, সেই হিসাবে যে তৃণমূলের হয়ে এইসব করে। বুক চিতিয়ে এ কি বলছেন শামসুল আলম? ওনার নামে নাকি কেউ অভিযোগ করতেই পারেন না, কিন্তু আমাদের কাছে তো অভিযোগের পাহাড়। কারো ঘর পাইয়ে দেবো, তার কাছে 20,000 করে টাকা, এবং কারোর পারিবারিক দিক থেকে সমস্যা যেটা হয়েছে সেটা মিউচুয়াল করে দেবো বলে কারো কাছে 50,000 টাকা, এইভাবে টাকা নিয়ে আজ দুর্নীতিভাবে বিরাট রাজপ্রাসাদ বানিয়েছে। কোনো মানুষকে আমার পাওয়ার দেখিয়ে থ্রেন্ডিং করা এবং কারোর বিচার করিয়ে পয়সা নেওয়া, এবং রাজনীতিকভাবে যে ঘরগুলো হয়েছে সেই ঘর থেকে টাকা নেওয়া এবং ভোট করা থেকে টাকা নেওয়া, এগুলো কেউ যদি বলে থাকে তাহলে আমি মেনে নেবো আমার সব সত্যি। আমি সমাজসেবী হিসাবে কাজ করেছি। 7 মহলা বাড়ি আছে, আছে বিঘের পর বিঘে জমি, কয়েক কোটির সম্পত্তি। তৃণমূল নেতার সাফাই, সবই তার বাপ ঠাকুরদার আমলে, সবই তাঁদের কৃপায়। চুরি চুরি, কাকদ্বীপের নোনা মাটিতে শামসুলের চুরির পাহাড়, নদী পাড়ে চুরির গান। পালা বদলের পর প্রতিবাদের গর্জন, প্রশ্নের মুখে শামসুল আলম। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। রাজ্যের মন্ত্রীদের দপ্তর বন্টন চূড়ান্ত। কোন কোন মন্ত্রীর কোন কোন দপ্তর, কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত অবশ্যই আমরা জানবো, কিন্তু আরো একবার আপনাদের জানাই, রাজ্যে মন্ত্রীদের দপ্তর বন্টন চূড়ান্ত। কোন কোন মন্ত্রীর কোন কোন দপ্তর, কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত জানবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছে। সুস্মিতা, সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, 35 জনের মন্ত্রিসভার শপথ ইতিমধ্যেই শেষ হয়েছে। পূর্ণমন্ত্রী, স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সকলেরই শপথ নেওয়া সারা, কিন্তু কে কোন দপ্তরের ভার পাচ্ছেন তা এখন পর্যন্ত খাতায় কলমে ঘোষণা না হলেও বেশ কিছু দপ্তরের প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার খবর, অর্থাৎ 99% নিশ্চিত হয়ে যাওয়ার খবর ইতিমধ্যেই সূত্র মারফত আসছে। বিজেপি সূত্রে খবর, তাপস রায় মানিকতলার বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি পেতে চলেছেন শিল্প দপ্তরের ভার। ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স মিনিস্টার হতে চলেছেন তাপস রায়। তিনি শিল্প এবং যে শিল্প দপ্তরের, শিল্প বা বাণিজ্য দপ্তরের যে ভার, সেই ভার পেতে চলেছেন। তার পাশাপাশি স্বপন দাশগুপ্ত রাসবিহারী কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী, তিনি হতে চলেছেন অর্থমন্ত্রী। দীপক বর্মন স্কুল এডুকেশন অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন দীপক বর্মন। এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী হতে চলেছেন শিউড়ি থেকে জয়ী নির্বাচিত জনপ্রতিনিধি জগন্নাথ চট্টোপাধ্যায়। তার পাশাপাশি অবশ্যই শরদ্দত্ত মুখোপাধ্যায়, তিনি হতে চলেছেন রাজ্যের আগামীর স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও অর্জুন সিং নোয়াপাড়া কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী, তিনি পেতে চলেছেন পরিবহন দপ্তরের ভার। সব মিলিয়ে উল্লেখযোগ্য যে দপ্তরগুলি, সেই দপ্তরগুলির বন্টনের যে মাত্রা, সেই মাত্রা বা কোন দপ্তরের ভার কার কাঁধে যেতে চলেছে সেটি ইতিমধ্যে প্রায় সারা, শুধুমাত্র খাতায় কলমে একটা ঘোষণার অপেক্ষা। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি নিজের হাতেই রাখতে চলেছেন স্বরাষ্ট্র, ভূমি এবং রাজস্ব দপ্তরের ভার। সব মিলিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি যে কোন দপ্তর কার হাতে যেতে চলেছে সে নিয়ে একাধিক জল্পনা উঠে এসেছে। তার পাশাপাশি জয়লাভের পর বা বিভিন্ন সময় যখনই আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের তাদের বিভিন্ন দপ্তরে দেখা গিয়েছে। শরদ্দত্ত মুখোপাধ্যায়, তিনি এর আগে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবন, তার পাশাপাশি বিভিন্ন হাসপাতালগুলি ঘুরে দেখেছেন সেখানকার অবস্থা কি, তাতেই বেশ কিছুটা পরিষ্কার হওয়া গিয়েছিল হয়তো শরদ্দত্ত মুখোপাধ্যায়ের কাঁধে পড়তে চলেছে স্বাস্থ্য দপ্তরের ভার। সেই জল্পনাতেই বলা যায় যে শিলমোহর পড়তে চলেছে শরদ্দত্ত মুখোপাধ্যায়, বিধাননগর কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি হতে চলেছেন আগামীর এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য বিষয়ক একাধিক কথা বা একাধিক ভরসার কথা বলা হয়েছে বিজেপির সংকল্পপত্রে। সেই সমস্ত সংকল্পপত্র অনুযায়ী বিজেপি ভরসার যে বিজেপির উপর যে ভরসা সাধারণ মানুষ রেখেছে, সেই ভরসার মান কতখানি শরদ্দত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের সাধারণ মানুষের চাহিদা মিটিয়ে সেই কথা কতখানি রাখতে পারে, সেটাও মানুষের ভরসা বা
মানুষের আশা রয়েছে, তার পাশাপাশি শিক্ষা একটা বড় অংশ। তার কারণ বারবার বিজেপি এর একটা ক্ষমতায় আসার আগে বারবার বলেছে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার, প্রাক্তন সরকার। সেই শিক্ষার হাল ধরতে বা সেই শিক্ষাকে উচ্চশিক্ষার হাল ধরতে অবশ্যই জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাঁধে বিজেপি ভরসা দিচ্ছে, বিজেপি তার ভার দিচ্ছে এবং তার পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তর যাচ্ছে বিজেপিরই জনপ্রতিনিধি বা নির্বাচিত জনপ্রতিনিধি দীপক বর্মনের কাঁধে। এবং বিজেপি বারবার বলেছে তারা শিক্ষা থেকে স্বাস্থ্য, তাদের যারা মন্ত্রিত্ব বা তাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই দায়িত্ব পালন করতে চলেছেন, তারা অবশ্যই সেই ফিল্ডের অর্থাৎ সেই জামানার বা সেই জগতের লোক হবেন। বিজেপি যে কারণেই তার যে ভোটার যে ক্যান্ডিডেট লিস্ট, সেই ক্যান্ডিডেট লিস্ট প্রকাশের পরই বলেছিল চিকিৎসক থেকে শিক্ষক, সাংবাদিক থেকে অভিনয় জগতের মানুষ, তারা প্রত্যেকেই তাদের ক্যান্ডিডেট লিস্টে রেখেছে। সেই মোতাবেক আমরা দেখছি চিকিৎসক শরৎপদ মুখোপাধ্যায় তিনি হতে চলেছেন আগামীর স্বাস্থ্যমন্ত্রী, দীপক বর্মন তিনি পেশায় শিক্ষক, তিনি হতে চলেছেন আগামী দিনে স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। তার পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিনের সাংবাদিক, বর্ষীয়ান সাংবাদিক এবং অবশ্যই দীর্ঘদিন এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে কি হয়েছে বা আগামী দিনে কিভাবে সেই শিক্ষা ব্যবস্থাকে কাজ করা যায়, ভালোভাবে কাজ করা যায়, সেই নিয়ে একাধিক রিসার্চ তিনি চালিয়েছেন। সেই বিষয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি উচ্চশিক্ষা দপ্তরে ভার পেতে চলেছেন। ঠিক, ধন্যবাদ সুস্মিতা। এখনই বাংলায় শুরুতে আমাদের যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ। আরো একবার আপনাদের জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাসের ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, ঠিক কি অভিযোগ রয়েছে আরো বিস্তারিত জানবো। আনিসুদ্দিন আমাদের সঙ্গে রয়েছে। আনিসুদ্দিন, একেবারে দেখো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুবারের বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ওরফে ববি। গতকাল তিনি ডায়মন্ড হারবার থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেখানে 2018 এবং 2023 সালের কপাটারের যে দুষ্কৃতী হামলা হয়েছিল, সশস্ত্র দুষ্কৃতী হামলা তার উপর হয়েছিল, সেই ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়ে করা হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় এবং তৎকালীন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক যুব সভাপতি, বর্তমানে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী সহ মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং অভিজিৎ দাসের যেটা দাবি যে 2018 সালের ডিসেম্বর মাসে লোকসভা নির্বাচনের আগে তিনি যখন একটি দলীয় সভায় আসছিলেন, সেই সময় তার এবং তার সহযোগী সহকর্মীদের উপরে সশস্ত্র হামলা আরো একবার পরিষ্কারভাবে জানার চেষ্টা করব, কতজনের বিরুদ্ধে অভিযোগ? দেখো, মোট অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আত্মসহায়ক এবং ডায়মন্ড হারবার যুব সভাপতি তৎকালীন এবং অধিকারী সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এবং সেই ঘটনায় 150 থেকে 160 জন সশস্ত্র বাহিনী ছিল, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার জন্য আবেদন করেছে। তৎকালীন সময়ে অন্যান্য নথিপত্র খতিয়ে দেখার আবেদনও করা হয়েছে, যেটা বারবার অভিজিৎ দাস দাবি করেছেন। সেই সময় তিনি অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু সেভাবে প্রশাসন পদক্ষেপ নেননি, রাজ্যের পালা বদল হয়েছে, ফলে সেই ঘটনার পুনঃতদন্ত দাবি জানিয়ে কিন্তু তিনি গতকাল ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেছেন। বেশ, ধন্যবাদ। 2018 আমি যখন জেলা সভাপতি ছিলাম, সেই সময় আমাকে অ্যাটাক করা হয়। অভিষেক ব্যানার্জির জন্যই আজকে আমি পঙ্গু হয়ে গেছি, কারো সাহায্য ছাড়া সিঁড়ি দিয়ে উঠতে পারি না। সে সময় কি বিভৎসভাবে আমাকে অ্যাটাক করা হয়েছিল। পুরো প্ল্যান ছিল অভিষেক ব্যানার্জি এবং ওর পিএ সুমিত রায়, এবং তার সঙ্গে ছিল মেহবুব গায়েন, গৌতম অধিকারী, জাহাঙ্গীর, এরা তো সব ছিলই। তখন অভিষেক ব্যানার্জির নাম ছিল বলে তখন এফআইআর নেওয়া হয়নি, এবং যারা অ্যাটাক করেছিল উভয় পক্ষের এগেনস্টেই যাতে অ্যাকশন নেওয়া হয়, সেই জন্য আমি কমপ্লেন জমা দিই।